সকালবেলা ঈশিতা প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে আসলেও সারা বাড়িতে একবারের জন্য ইহান অথবা মায়ার কোনো উপস্থিতি বুঝতে পারল না। ঈশিতা কিছুক্ষণ কিচেন এবং শিকদার বাড়ির বাগানে মায়াকে খুঁজল, কারণ বেশিরভাগ দিনে এই সময়টা মায়া কিচেনে অথবা শিকদার বাড়ির বাগানে থাকে। তবে আজ তার ব্যতিক্রম হওয়ায় ঈশিতা একজন কাজের লোককে ডেকে জিজ্ঞেস করল ইহান এবং মায়া ব্রেকফাস্ট করেছে কিনা। কিন্তু কাজের লোকেরা তাকে জানিয়ে দিল যে মায়া এবং ইহান কেউই সকাল থেকে নিচে আসেনি। কাজের লোকদের মুখে এমন কথা শুনে ঈশিতা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তাই মায়ার খোঁজ করতেই ব্রেকফাস্ট না করে সোজা চলে গেল ইহানের রুমের সামনে। ঈশিতা ভেবেছিল ইহান এবং মায়াকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করবে, কিন্তু ইহানের রুমে দরজার সামনে দাঁড়িয়ে বেশ অনেকবার নক করার পরে ইহান ভিতর থেকে জানালো মায়া নাকি ভীষণ অসুস্থ, তাই এখনও ঘুম থেকে উঠেনি। আর মায়া উঠবেই বা কী করে? সারা রাত যা দখল গিয়েছে, এমনিতেই তো মেয়েটা আধমরা হয়ে আছে। ফজরের আজানের সময় ইহান তাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে নিজ হাতে খুব যত্ন করে গোসল করিয়ে দিয়েছে। তারপর পেইন কিলার খাইয়ে দিয়ে ফজরের আজানের পরে কোনো রকমে মায়াকে ঘুম পাড়িয়েছে। এই মুহূর্তে মায়া তার দুর্বল শরীর নিয়ে ইহানের বুকে কাপটি মেরে পড়ে থেকে ঘুমাচ্ছে। ইহানের মুখ থেকে মায়ার এখনও ঘুমিয়ে থাকার বিষয়টা শুনে ঈশিতের কাছে কেমন যেন অস্বাভাবিক লাগলো, কেননা মায়া কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। তাহলে আর হঠাৎ কি এমন হলো মায়ার? কিন্তু ঈশিতার নিজেরও সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে, তাই হঠাৎ কিছু একটা ভেবে আর মায়ার অসুস্থতার বিষয়টা নিয়ে সে বেশি একটা ঘাটাঘাটি করলো না। এমনকি মায়ার কি হয়েছে সে বিষয়েও ইহানকে কিছুই জিজ্ঞেস করলো না। ঈশিতা একা একা ব্রেকফাস্ট করে নিজের রুমে চলে যাওয়ার প্রায় 2 ঘন্টা পরে ইহান তার রুম থেকে বেরিয়ে একটা প্লেট ভর্তি করে মায়া এবং নিজের জন্য কিছু খাবার নিয়ে আবারও রুমের ভিতর চলে গেছে। শিকদার বাড়ির ড্রয়িং রুমের পাশে ছোট্ট একটা রুমকে ইহান বর্তমানে তার অফিস রুম হিসাবে ব্যবহার করছে। মায়া ঘুমাচ্ছিল, তাই দুপুরের দিকে ইহান তার অফিস রুমে চলে গেল প্রয়োজনীয় কিছু ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করার জন্য। ওদিকে দুপুরের পরে মায়া কিছুটা সুস্থ অনুভব করায় ইহানের রুম থেকে বেরিয়ে ঈশিতার কাছে চলে যায়। মায়াকে দেখা মাত্র ঈশিতা বুঝতে পারল যে মায়া ইহানের সঙ্গে সকল দূরত্ব কাটিয়ে উঠতে পেরেছে, কেননা কোনো এক অজানা কারণে মায়ার হাঁটার ধরনটা খানিকটা বদলে গিয়েছে। আর সেই সাথে মায়ার গলায় বেশ কয়েকটা কামড়ের দাগও স্পষ্ট ফুটে আছে। তাই দেখে ঈশিতা মুচকি হাসল। পরিস্থিতি ঠিক থাকলে আজ ঈশিতা মায়াকে এটা ওটা বলে বিরক্ত করে শেষই করে দিত। মায়া এবং ইহানের ফার্স্ট নাইট নিয়ে সারাটা দিন দুষ্টুমি করতো মায়ের সঙ্গে, কিন্তু এখন আর ঈশিতার মন মানসিকতা আগের মতো নেই। তাই ঈশিতা শুধু মুচকি হেসেই পুরো বিষয়টা ছেড়ে দিল। মায়া ঈশিতার রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইহানও নিজের রুমে ফিরে এসে মায়াকে খুঁজতে থাকে। রুমে মায়াকে খুঁজে না পেয়ে ইহান সোজা চলে যায় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে গিয়ে ইহানের দেখা হয় শিকদার বাড়ির মধ্যবয়স্ক কাজের মহিলা রহিমা খালার সাথে। রহিমা খালাকে জিজ্ঞেস করতে ইহান জানতে পারে যে মায়া এখন ঈশিতার রুমে আছে। মায়া ঈশিতার সঙ্গে রয়েছে জেনে ইহান আর মায়াকে না ডেকে কোথাও একটা বেরিয়ে পড়ল নিজের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে। সন্ধ্যার দিকে ইহান বাড়ি ফিরেছে, আর তখন ইহানের পিছন পিছন বাড়িতে প্রবেশ করলো আরও কয়েকজন লোক। ইহানের সঙ্গে আসা লোকগুলো ধরাধরি করে বড় একটা সেগুন কাঠের শক্ত খাট নিয়ে যেতে লাগলো ইহানের রুমে। ইহান নিজেই পছন্দ করে সবচেয়ে শক্ত এবং মজবুত খাটটা নিজের রুমের জন্য নিয়ে এসেছে, যাতে ভবিষ্যতে খাট ভেঙে যাওয়ার আর কোনো রিস্ক না থাকে। গতকাল রাতে এমনিতেই ভাঙা খাটের শব্দের কারণে ইহান ভালোভাবে দ্বিতীয় ম্যাচটা খেলতে পারেনি। তাই আজকের কথা ভেবে ইহান আর সময় নষ্ট না করে দ্রুত একটা সেগুন কাঠের খাট নিয়ে এসেছে। ইহানের সঙ্গে আসলো লোকগুলো যখন খাটটা ইহানের রুমে নিয়ে সেট করার জন্য সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সঞ্জিতা শিকদার। ইহান এই মুহূর্তে সঞ্জিতা শিকদারকে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ইহান ভাবতে থাকে তার মা যদি এখন জিজ্ঞেস করে বাড়িতে হঠাৎ নতুন খাট কেনার কারণ কি, তখন সে কি উত্তর দিবে। আর সঞ্জিতা শিকদার যা চালাক মহিলা, সে যদি একবার বুঝে যায় যে হঠাৎই নতুন খাট কেনার কারণ, তাহলে ইহান তার সামনে মুখ দেখাবে কি করে। কথাগুলো ভেবে লজ্জায় ইহানের হাঁটু কাঁপতে শুরু করলো। তখন ইহানের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দিয়ে সঞ্জিতা শিকদার জিজ্ঞেস করেই বসল, এই খাটটা কার রুমে যাচ্ছে? ইহান সোরের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, আম্মু, খাটটা আসলে আমার রুমের জন্য আনিয়েছি। আগের খাটটা এখন ওল্ড মডেল হয়ে গেছে, তো
তাই এটা আনালাম। খুব সুন্দর হয়েছে তাই না? সঞ্চিতা শিকদার বেশ কিছুক্ষণ সূক্ষ্ম চোখে খাটটার ডিজাইন পর্যবেক্ষণ করে গলাটা প্রশস্ত করে হেসে বলল, হ্যাঁ, ডিজাইনটা সত্যি অনেক সুন্দর হয়েছে। তোর পছন্দ আছে বলতে হবে। ইহান তখন মাথা চুলকাতে চুলকাতে চাপা কণ্ঠে বলল, দেখতে হবে না ছেলেটা কার? তুমি তোমার কাল্লা ছেলের জন্যই যে আগুন সুন্দরীকে বউ নিয়ে আসতো, আর আমি তোমার ছেলে হয়ে সামান্য একটা খাট পছন্দ করতে পারবো না? সঞ্চিতা শিকদার ইহানের বলা কথাগুলি স্পষ্টভাবে শুনতে পারল না, তাই পুনরায় উৎসুক হয়ে ইহানকে জিজ্ঞেস করল, কিছু বললি নাকি? ইহান সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না না, আমি আবার কি বলবো, কিছু বলি নাই তো। তখনই সঞ্চিতা শিকদারকে গরমের মধ্যে আসতে দেখে কিচেন থেকে নাসিমা খালা এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে তার হাতে দেয়। সঞ্চিতা শিকদারও খুশি মনে তৃপ্তি সহকারে শরবতটা খেয়ে নেয়। শরবতটুকু শেষ করে সঞ্চিতা শিকদার নাসিমা খালার দিকে গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, ইহানের রুমে তো নতুন খাট বানানো হয়েছে, তাহলে তুই কাল দুজন লোক নিয়ে এসে ওর পুরনো খাটটা নিয়ে যাস। সঞ্চিতা শিকদারের কথা শেষ হতে না হতে নাসিমা খালা বলে উঠল, এটা কোনো কথা বললে না পা? এমনিতে মাজার ব্যথায় বাঁচি না, তার উপর আমি ওই ভাঙ্গা খাট নিয়ে কী করবো? সঞ্চিতা শিকদার অবাক হয়ে জিজ্ঞেস করল, কী বলছিস এসব? ওটা তো ভালোই খাট। ইহানের ডিজাইন পছন্দ হচ্ছিল না বলে ও নতুন খাট আনিয়েছে। নাসিমা খালা এবারও সঞ্চিতা শিকদারের কথার প্রত্যুত্তর করে বলল, আমি নিজে দুপুরে ইহান বাবাজির ঘর পরিষ্কার করতে যাইয়া দেখছি, খাটের মাঝখানে তক্তা ভাঙ্গা খাট ডাইবার হইছে। সঞ্চিতা শিকদার সব কিছু শোনার পরেও এসব নিয়ে তেমন একটা মাথা কামালো না। সঞ্চিতা শিকদারের মাথায় তখনও বিষয়টা নিয়ে উল্টাপাল্টা কোনো চিন্তাভাবনা আসেনি, তাই সে নাসিমা খালার পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাতে একসঙ্গে ডিনার করার জন্য সবাই যখন টেবিলে বসেছিল, তখনই হঠাৎ সঞ্চিতা শিকদার মায়ের দিকে তাকাতে মায়ের মাঝে কেমন যেন ভিন্নতা অনুভব করলেন। মায়ের ঠোঁটটা ভীষণ ফুলে আছে, আর সেই সাথে ঠোঁটের কোণা কিছুটা লালচে বর্ণ ধারণ করে আছে। প্রথমে সঞ্চিতা শিকদার ভাবল মায়া হয়তো কোনো কিছুর সাথে গুঁতা খেয়েছে, কিন্তু পরবর্তীতে সঞ্চিতা শিকদারের নজর যে ওড়না ভেদ করে মায়ের গলার দিকে পড়ল, তখনই সঞ্চিতা শিকদার বুঝতে পারল যে খাট ভাঙা থেকে শুরু করে মায়ের এই অবস্থার পেছনের মূল কারণটা আসলে কি। তাই তো সঞ্চিতা শিকদার ডিনার শেষ হতে না হতে মায়াকে বলে উঠল, মায়া, ডিনার শেষ করে তুই আমার রুমে আয়, আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি। ইহান তখনও আপন মনে খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎ মায়ার এমন কথা শুনে ইহানের হাত থেমে যায় এবং সে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন আম্মু, আমার বউ তোমার রুমে কেন থাকবে? সঞ্চিতা শিকদার যেন এতক্ষণ ইহানের এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। তাই তো ইহান প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সঞ্চিতা শিকদার তেতে উঠে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি যে একটা জানোয়ার পয়দা করছি, তাই ও আজ থেকে আমার রুমে থাকবে। এমনিতে মেয়েটা যা অবস্থা করেছিস, আবার ওকে তোর রুমে পাঠালে 2 দিনেই ও মরে যাবে। তার চেয়ে বরং তুই আগে মানুষ হয়ে নে, তারপর বউ পাবি। কথাগুলো বলে ছেলেকে লজ্জা দিয়ে সঞ্চিতা শিকদার টেবিল ছেড়ে উঠে যেতে নিল। সঞ্চিতা শিকদার ভেবেছিল যে এভাবে সরাসরি ইহানকে অপমান করলে লজ্জা ইহান আর একটা কথাও বাড়াবে না, চুপচাপ মায়াকে যেতে দিবে সঞ্চিতা শিকদারের সঙ্গে। কিন্তু সঞ্চিতা শিকদারের সে চিন্তা ভাবনায় এক বালতি পানি ঢেলে ইহান সঞ্চিতা শিকদারের উঠে যাওয়ার আগে খাওয়া বাদ দিয়ে এঁটো হাতে মায়াকে কোলে নিয়ে দোতলার দিকে চলে যেতে যেতে বলতে লাগলো, আমার বউ আমি নিয়ে গেলাম, পারলে ঠেকাও। ছেলের এমন কর্মকাণ্ড দেখে সঞ্চিতা শিকদার কী করবে তা বুঝতে না পেরে চুপ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আর তার চোখের সামনে দিয়ে ইহান মায়াকে নিয়ে নিজের রুমে চলে গেছে। সেই রাতটা মায়ের অসুস্থ শরীরের দিকে তাকিয়ে ইহান আর মায়াকে কোনো কিছুর জন্য ফোর্স করল না। অনেকটা সময় মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে মায়াকে ঘুম পাড়িয়ে কিছুক্ষণ পর সে নিজেও ঘুমিয়ে গেল। পরদিন সকালে সবাই ব্রেকফাস্ট করার পরে মায়া যখন প্রতিদিনের মতো ঈশিতার রুমে গেল, তখন দেখল ঈশিতা খুব যত্ন সহকারে আকাশের একটা শার্ট বাস করে নিজের আলমারিতে তুলে রাখছে। ঈশিতার কাছে আকাশের শার্ট দেখে মায়া কিছুটা অবাক হয়ে ঈশিতাকে যখন জিজ্ঞেস করলো, এটা তো আকাশ ভাইয়া শার্ট, তুই এটা কোথায় পেলি? তখনই ঈশিতা মায়াকে জানালো যে গতকাল ঈশিতা আকাশের রুমে গিয়েছিল, আর সেখানেই আলমারির একটা ড্রয়ারে সেই শার্টটা পেয়েছে। আকাশ হয়তো ভুলে গিয়েছিল এই শার্টটা ব্যাগে তুলতে, তাই ঈশিতা এই শার্টটা নিয়ে এসে আকাশের শেষ স্মৃতি হিসাবে যত্ন সহকারে রেখে দিয়েছে নিজের কাছে। ঈশিতার কথা শুনে মায়ার ভীষণ মায়া লাগলো, তবে সেই সাথে আকাশের প্রসঙ্গ উঠতেই
মায়ার মনে পড়ে গেল ইহানকে দেওয়ার জন্য আকাশের রেখে যাওয়ার সেই ডায়েরি এবং পেন ড্রাইভের কথা। মায়া তখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা ড্রয়িং রুমে চলে গেল সেই ডায়েরি এবং পেন ড্রাইভটা নেওয়ার জন্য। মায়া ড্রয়িং রুমে গিয়ে ঠিক ড্রয়ারে ডায়েরি এবং পেন ড্রাইভটা রেখেছিল সেখানে খুঁজতে ওগুলো পেয়েও গেছে। ওগুলো হাতে নিয়ে মায়া নিজের উপরে ভীষণ রাগ হতে লাগলো। সে মনে মনে ভাবতে থাকলো, আকাশ তো তাকে বলেছিল যে আকাশ চলে যাওয়া 2 দিন পরেই যেন সেগুলো ইহানকে দিয়ে দেয়। তাহলে সে কিভাবে এত বড় একটা কথা ভুলে গেছে? এসব ভাবতে ভাবতে মায়া নিজের মাথায় নিজে একটা চড় মেরে তাড়াহুড়ো করে ওগুলো নিয়ে ইহানের কাছে যেতে নেয়। তখনই হঠাৎ অসাবধানতাবশত সোফার সঙ্গে ধাক্কা লেগে মায়ের হাত থেকে পেন ড্রাইভ এবং ডায়েরিটা পড়ে যায়। ডায়েরিটা মেঝেতে পড়ার ফলে হঠাৎ ডায়েরির একটা পৃষ্ঠা মায়ার সামনে উন্মুক্ত হয়। প্রথমে মায়া সেদিকে খেয়াল না দিয়ে তাড়াহুড়ো করে পেন ড্রাইভটা তুলে নেয়। তারপর যখনই মেঝেতে পড়ে থাকা ডায়েরিটাতে হাত দিতে যায় তখনই মায়ার চোখ আটকে যায় ডায়েরিতে লেখা একটা লাইনের উপরে, যেখানে লেখা ছিল, তুই চাইলে ঈশিতা আমার হতে পারত। বন্ধুত্বের দোহাই দিয়ে তুই আমার ভালোবাসার পথে দেওয়াল হয়ে না দাঁড়ালে এই কপাল পোড়া এতিমটারও ভালোবাসার ভরা একটা ছোট্ট সংসার হতে পারত। লেখাটা দেখে মায়ের কপাল কুঁচকে যায়। একসাথে অনেকগুলো প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাই মায়া পুরো বিষয়টা জানার জন্য ডায়েরিটা হাতে নিয়ে সোজা ছাদে চলে যায়। এই সময়টায় ছাদে কেউ আসে না, তাই মায়া ছাদে রাখা দোলনাটার উপরে বসে প্রথম থেকে আকাশে সেই ডায়েরিটা পড়তে শুরু করে। মায়া যতবারই ডায়েরির একটা পৃষ্ঠা করে উল্টাতে থাকে ততবারই মায়ার কপালে ভাঁজ পড়তে থাকে। মায়া বিস্ময় নিয়ে ধীরে ধীরে পুরো ডায়েরিটা পড়ে ফেলে। ডায়েরিটা পড়া শেষ হতে আকাশ সম্পর্কে মায়ার ধারণা সম্পূর্ণ বদলে যায়। আর সেই সাথে ইহানের উপর ভীষণ রাগ হতে শুরু করে মায়ার। মায়া নিজের রাগগুলোকে নিয়ন্ত্রণ না করে ডায়েরিটা নিয়ে ওই মুহূর্তে চলে যায় ইহানের কাছে। ওদিকে গত 10 দিন আকাশের কোনো খোঁজ খবর না পেয়ে ইহান পুরোপুরি উন্মাদ হয়ে আকাশকে খুঁজতে শুরু করেছে। তাই এখনও ইহান নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে কাকে যেন ফোনে রাগ দেখিয়ে বলছিল, কিভাবে? আমি সেসব কিছুই জানি না। আমি শুধু জানি আমার আকাশকে চাই। যে কোনোভাবেই যে কোনো মূল্যেই আমার আকাশকে চাই। একটা মানুষ এভাবে তো হাওয়া হয়ে যেতে পারে না। ও যেখানেই থাকুক না কেন তোরা ওকে খুঁজে বের কর। মায়া ইহানকে খুঁজতে এসে বেলকনির দরজার পাশে দাঁড়িয়ে ইহানের বলা সে কথাগুলো শুনে ফেলল। আর এমনিতেও আকাশ নিজের ডায়েরির শেষ পাতায় লিখে রেখেছিল যে আমি চাইলেই পারতাম ঈশিতাকে নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু আমি যদি নিজের 8 বছরের বন্ধুত্ব ভেঙে বন্ধুর বোনকে নিজের করে নিয়ে যেতাম তাহলে একটা সময় তুই বলতি এতিম কখনো পরিবারের মর্ম বোঝে না। তাই মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে তোর কাছে রেখে গেলাম আমার ভালোবাসার মানুষটাকে। ওকে সাবধানে রাখিস, কখনো ওর গায়ে কোনো কিছুর আসতে দিস না। আমি তো তোর বোনের জন্য অযোগ্য ছিলাম, যোগ্য কারো হাতে তোর বোনকে তুলে দিস। তবে বিশ্বাস কর, আমার ভালোবাসার মানুষটাকে যদি একবার নিজের করে পেয়ে যেতাম তবে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে হলেও আমি ওকে আগলে রাখতাম। ডায়েরিটা পড়ে মায়া বুঝে গিয়েছিল যে আকাশ এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আর ইহানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, এমনকি আকাশ লন্ডনেও ফিরে যায়নি। তাই ইহান ফোন কাটার সঙ্গে সঙ্গে মায়া পিছন থেকে বলে উঠল, আকাশ ভাইয়া তো ভুল কিছু করেনি। আপনি আকাশ এবং ঈশিতার মধ্যে বিলীন হয়ে দাঁড়িয়েছিলেন। আপনি যদি সম্মতি দিতেন তবে আব্বু আম্মু হয়তো এতদিনে আকাশ ভাইয়ার সঙ্গে ঈশিতার বিয়েটা দিয়ে দিত। আপনার জন্যই আজ ঈশিতা এমন বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। হাসতে ভুলে গেছে মেয়েটা। এদিকে আকাশ ভাইও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আর আপনি এত কিছু করার পরেও দিব্যি সুখে আছেন। পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। আপনি সত্যি একটা পাষণ্ড পুরুষ। এজন্যই লোকে বলে পুরুষ শুধু পিতার রূপেই ধন্য, বাকি সব রূপেই জঘন্য। আপনিও আজ সেই কথাটাকে প্রমাণ করলেন সত্যি। না হলে নিজের বোনের সঙ্গে কেউ এমন করতে পারে? ইহান এতক্ষণ চুপচাপ মায়ার সব কথা শুনছিল। মায়াকে একবারও থামানোর চেষ্টা করেনি। কিন্তু মায়ের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহান ঠান্ডা গলায় মায়াকে বলতে শুরু করলো, আমি চুপ করে আসি বলে তুমি তো আমাকে চারদিক থেকে এমন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে। তোমার কি আমাকে এতটাই খারাপ মনে হয়? আমার বোনের ভালো মন্দ বোঝার অধিকার কি আমার নেই? ইহানের কথাগুলো মায়ের কাছে এই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো মনে হলো। তাই মায়া আরও রাগ দেখিয়ে বলল, আপনার বোনের ভালো মন্দ বোঝার অধিকার আপনার আছে, তবে সেটারও একটা মাত্রা আছে। আপনি আপনার সীমানার বাহিরে গিয়ে ভালো মন্দ বোঝার নাম করে ঈশিতের জীবনটা নষ্ট করে দিচ্ছেন।
ইহান এবার মায়ার উপরে কিছুটা রেগে গিয়ে মায়ার দিকে আঙ্গুল তাক করে বলল, আমি খুব ভালো করে জানি আমি কি করছি, আর আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি। সব কিছু না জেনে তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। ইহানকে রেগে যেতে দেখে মায়ারও এবার মাথাটা গরম হয়ে গেল। তাই মায়া সোজা ইহানের পরনে থাকা গেঞ্জির কলার ধরে উচ্চস্বরে বলল, কেমন ভাই আপনি? আপনি দেখতে পাচ্ছেন না আপনার বোনটা কতটা কষ্ট পাচ্ছে? নাকি সব কিছু দেখেও না দেখার ভান করছেন? আপনার মতো ভাই থাকা সে তো না থাকাই ভালো। আগে আমি ভাবতাম আমি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় অবাগা, কিন্তু এখন তো দেখছি ঈশিতা আমার চেয়েও বড় কপাল পোড়া। আমার পাশে আমার পরিবার ছিল না বলে আমি অত্যাচারিত হয়েছিলাম, কষ্টে ছিলাম, কিন্তু ঈশিতার ক্ষেত্রে তো পরিবারই ওর কষ্টের কারণ। ইহান মায়ার এমন পাগলামো দেখে কোনো রকমে মায়াকে শান্ত করতে চেষ্টা করতে বলল, বউ পাখি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যা করছি ঈশিতার ভালোর জন্যই করেছি। এই মুহূর্তে ইহানের বলা প্রতিটা কথাই মায়ের কাছে ভীষণ বিরক্তিকর লাগছে। সেই সুবাদে ইহানের মুখে বউ পাখি ডাকটাও এই মুহূর্তে মায়ার ভালো লাগলো না। তাই ইহানের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়া তেতে ওঠে আরও জোরে ইহানের কলার চেপে ধরে বলল, একদম ঢং দেখাতে আসবেন না। আপনার ঢং এখন আর আমার সহ্য হচ্ছে না। আপনি সুন্দর একটা সম্পর্কের মধ্যে ভিলেন হয়ে দাঁড়িয়ে এখন আমার সামনে এসে হিরোগিরি দেখাচ্ছেন। আজ থেকে আমিও আপনার মতো ফাসন্ড পুরুষের সঙ্গে থাকবো না। আমি আম্মুকে বলে আজই ঈশিতাকে নিয়ে ফ্ল্যাটে শিফট হয়ে যাব। আর খবরদার আপনি ফ্ল্যাটের ধারে কাছেও যাওয়ার চেষ্টা করবেন না। বিচ্ছেদের যন্ত্রণা ঠিক কতটা তা আপনারও বোঝা উচিত। ইহান আবার দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের হাতটা নিজের গলা থেকে ছাড়াতে ছাড়াতে মায়াকে বলতে শুরু করলো, মায়াপরি প্লিজ আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শোনো। আমি জানি ইহান আকাশ খুব ভালো ছেলে, এমনকি ও সব দিক থেকেই ভালো, কিন্তু ও ঈশিতার জন্য পারফেক্ট না। ওর সঙ্গে বিয়ে হলে ঈশিতার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। আর আমি ভাই হয়ে চাই না আমার একটা মাত্র বোনের ভবিষ্যৎ এতটা ঝুঁকিপূর্ণ হোক। এটা কি আমার অপরাধ বলো? মায়া ইহানের কথা শুনে কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, আকাশের সঙ্গে বিয়ে হলে ঈশিতার জীবন কেন ঝুঁকিতে পড়বে? মনের কথা বেশিক্ষণ মনে চেপে না রেখে মায়া সরাসরি ইহানকে জিজ্ঞেসই করে ফেলল, আকাশ ভাইয়ের সঙ্গে বিয়ে হলে ঈশিতার জীবনে ঝুঁকি রয়েছে মানেটা কি? ইহান তখন দীর্ঘশ্বাস ছেড়ে দুহাত পকেটে গুজে বেলকনির গ্রিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে মায়াকে বলতে শুরু করলো, দেখো মাফিয়াদের কোনো প্রকার সাপোর্ট ছাড়া বাহিরে দেশে গিয়ে এত বড় একটা বিজনেস দাঁড় করানোটা মুখের কথা নয়। 8 বছর আগে আমি যখন ছোট্ট পরিসরে সবেমাত্র নিজের বিজনেসটা শুরু করেছিলাম, তখন 2-4 মাস আমার বেশ ভালোই কেটেছিল। কিন্তু যখন ধীরে ধীরে নিজের বিজনেসটাকে বড় করতে শুরু করলাম, তখন থেকে আমার চারপাশে মুখোশধারী শত্রুর আনাগোনা বেড়ে গেল। শত্রুরা বারবার আমার উপর মনন গাঁথিয়ে আক্রমণ করতে শুরু করলো। দিন যত যাচ্ছিল, মুখোশধারী শত্রুদের সঙ্গে আমার লড়াই করাটা ধীরে ধীরে তত কঠিন হয়ে উঠছিল, যার ফলে তখন আমি আকাশকে নিজের পার্টনার বানিয়ে নিই। আর আকাশ আমার বন্ধু হওয়ায় ওর সম্পর্কে সব কিছুই আমি আগে থেকেই জানতাম। ও হলো লন্ডনের টপ শুটারদের মধ্যে একজন। তাই তখন আমরা দুজন এক হয়ে আবারও নতুন বিজনেসটা শুরু করলাম। কিন্তু আজ অবধি আমাদের কোনো ক্লায়েন্ট অথবা বাহিরের কোনো শত্রুই এটা জানতে পারেনি যে আকাশ আসলে আমার বিজনেস পার্টনার। এখনও সবাই জানে যে আকাশ শুধুমাত্র আমার কোম্পানির ম্যানেজার, যার ফলে শত্রুদের মূল টার্গেট সবসময় আমার উপরেই থাকে। আর সেই সুযোগে আকাশ আমাদের শত্রুদেরকে টার্গেট করে একে একে শেষ করে দিতে থাকে। গত 8 বছরে আকাশের গুলিতে ঠিক কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব আমি নিজেও জানি না। গত 8 বছরেও পুরোপুরি একটা কিলিং মেশিনে রূপান্তরিত হয়েছে। তবে আর আমাদের যে শত্রুরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে এই সকল মার্ডারের পেছনে আকাশের হাত রয়েছে, তারা তো কুকুরের মতো আকাশের পিছনে লেগে আছে ওকে মারার জন্য। তাহলে আবার তুমি বলো, আমি কিভাবে আমার একটা মাত্র বোনকে এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব? আকাশের সঙ্গে ঈশিতার বিয়ে হলেই আকাশের দুর্বলতায় আঘাত করার জন্য যে কেউ ঈশিতাকে মেরে দিতে পারে। আর সেটা যদি না হয় তাহলে যে কোনো সময় আকাশ নিজেও কারো না কারো হাতে মারা যেতে পারে। এবার তুমি বলো, ভাই হিসাবে আমার কি করা উচিত? ইহানের এসব কথা শুনে মায়ের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করছে, সেই সাথে ঘামতে শুরু করেছে সারা শরীরও। মায়া অনেকটা সময় পরে কোনো রকমে নিজেকে কিছুটা স্বাভাবিক করে কাঁপা কাঁপা কণ্ঠে ইহানকে প্রশ্ন করল, আকাশ ভাইয়া এবং আপনার তো কর্মক্ষেত্র একটাই, সেই সুবাদে সূত্র নিশ্চয়ই একই,
তাহলে আকাশ ভাইয়ের যদি জীবনের ঝুঁকি থেকে থাকে সেক্ষেত্রে আপনিও তো নিরাপদ না। আর আপনি ঈশিতাকে নিয়ে যে ভয়গুলো পাচ্ছেন সে একই ঘটনাগুলো তাহলে যে কোনো সময় আমার সঙ্গেও ঘটতে পারে। ইহান এবারে আর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না, কারণ মায়ার সব কিছু রেখে একদম মেন পয়েন্ট ফোকাস করেছে। এই ভয়টাই এতক্ষণ ইহান পাচ্ছিল, আর সেই জন্যই তো মায়াকে বলা পুরো ঘটনায় আকাশের সম্পর্কে সব তথ্য মায়াকে জানালেও নিজের বিষয়টা ইহান ধামাচাপা দিয়ে গিয়েছে। কিন্তু এত কিছুর পরেও মায়া ঠিকই বেঁকে বসল। ইহান বারে বারে যে বিষয়টা লুক করতে চাচ্ছিল মায়া সে বিষয়টাই ঘেঁটে তুলল। তবুও ইহান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মায়াকে কিছু মিথ্যে বুজন বাজন বুঝ দিয়ে কিছুটা শান্ত করল। আর ওদিকে বেচারের মায়াও ইহানের পেঁচ বুঝতে না পেরে কিছুটা শান্ত হয়ে যায়। তারপর মায়া আকাশে দেওয়া সেই ডায়েরি আর পেন ড্রাইভটা ইহানের হাতে তুলে দিল। আকাশ 10 দিন আগে যাওয়ার সময় মায়ার কাছে এগুলো রেখে গিয়েছে শুনে ইহান কিছুটা উত্তেজিত হয়ে রাগী গলায় বলল, ও 10 দিন আগে তোমাকে এগুলো দিয়ে গেছে, আর তুমি আজ আমাকে দিচ্ছ? তোমার বুদ্ধি কবে হবে? হ্যাঁ? কথাগুলো বলে মায়াকে আর কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ইহান সোজা নিজের অফিস রুমের দিকে চলে গেল। অফিস রুমে বসে ইহান নিজের ল্যাপটপের সঙ্গে ফ্যান ড্রাইভটা কানেক্ট করতে দেখতে পেল ওই ফ্যান ড্রাইভের মধ্যে আকাশ গত 8 বছরে তাদের সমস্ত কাজের গোপন ইনফরমেশন লুকিয়ে রেখেছিল। ইহান প্রায় 3 ঘন্টা সময় নিয়ে পেন ড্রাইভের সমস্ত ফাইল এবং আকাশের রেখে যাওয়া সেই ডায়েরিটা পড়ে জানতে পারল যে যেই পেশার জন্য আকাশ নিজের ভালোবাসার মানুষকে পায়নি সেই পেশাসহ বিজনেসে ইনভেস্ট করা কয়েক মিলিয়ন ডলার আকাশ স্বইচ্ছায় ত্যাগ করে গেছে। আকাশ ঈশিতাকে ভালোবেসে ফেলেছে এটা ইহান বুঝতে পেরেছিল, তবে সেই ভালোবাসাটা যে এত অল্প সময়ের মধ্যে এত প্রখর হয়ে উঠেছে সেটা ইহানের জানা ছিল না। 6 মাস পরে মাঝখানে কেটে গেছে আরও 6টা মাস। সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ইহান নিজের বিজনেসের বড় একটা অংশ বাংলাদেশে নিয়ে এসেছে, তাই সে এখন বাংলাদেশে নিজের ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। আর ওদিকে তার যমজ ভাই ঈশানকে লন্ডনে তার শ্যাডো হিসাবে সবার সামনে রেখে দিয়েছে। তারা 2 ভাই মিলে এমন নিখুঁত অভিনয় করে যাচ্ছে যে গত 7 মাসে লন্ডনে তাদের শত্রু থেকে শুরু করে ক্লায়েন্ট কেউই এখনও পর্যন্ত এটা জানতে পারেনি যে তাদের সামনে থাকা ব্যক্তিটা আসলে ইহান নয়। তবে গত 6 মাসে ইহান এবং ঈশান মিলে শত শত লোক লাগিয়ে দিয়ে পুরো বাংলাদেশ এবং লন্ডন চষে ফেললেও আকাশের কোনো খবর বের করতে পারেনি। আকাশ কোথায় গেছে, বর্তমানে কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা সেই বিষয়ে তারা 2 ভাই গত 6 মাসে কোনো খবরই পায়নি। আর আকাশ চলে যাওয়ার মাসখানেক পরে ঈশান যখন ইহানের কাছ থেকে জানতে পারল যে আকাশের এভাবে সব কিছু ছেড়ে যাওয়ার পেছনে মূল কারণটাই হলো ঈশিতা, তখন ঈশান নিজেও ইহানের করা সেই ভুলের প্রতিবাদ করে বলল, কেননা ঈশানের মতোই আকাশই ঈশিতার জন্য যোগ্য ছিল। আর যে ছেলেটা একাই 100টা শত্রুর উপরে ভারী পড়ে যায় সে কি বিয়ে করে নিজের বউকে নিরাপত্তা দিতে পারবে না? ঈশানের কথা শুনে ইহানেরও মাঝে মাঝে মনে হয় যে হয়তো আকাশের সঙ্গে অন্যায় করে ফেলেছে। আর ইহান তো আকাশকে খুব ভালো করেই চেনে, তাই ইহান এটা খুব ভালো মতোই জানে যে আকাশের এই নিঃসঙ্গ জীবনে জীবনসঙ্গী হিসাবে যেই আসুক না কেন আকাশ তাকে নিজের মাথার তাজ বানিয়ে রাখবে, কখনো একটা ফুলের টোকাও লাগতে দিবে না তার গায়ে। আকাশের জীবনে যেই আসুক খুবই ভাগ্যবতী হবে সেই নারী। ওদিকে সবাই স্বাভাবিকভাবে নিজেদের জীবন কাটালেও ঈশিতা এখনও আকাশকে ভুলে সামনে এগোতে পারেনি। উল্টো গত 6 মাসে ধীরে ধীরে যেন একটা মেয়েটা যান্ত্রিক পুতুলে পরিণত হয়ে গেছে। আকাশ চলে যাওয়ার পর থেকে ঈশিতা হাসতে ভুলে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো না করায় অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচের কিছুটা অংশে কালচে বর্ণ ধারণ করেছে। স্কিন কেয়ার নিয়ে সচেতন সেই মেয়েটা যে কিনা প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার পার্লারে যেত, সেই মেয়েটাই এখন চুলে ঠিকমতো চিরুনি পর্যন্ত করে না। ঈশিতাকে অনেক ডক্টর দেখালেও তাতে বিশেষ কোনো লাভ হয়নি, কারণ ঈশিতার সমস্যাটা শারীরিক বা মানসিক নয়, বরং হৃদয় ভাঙনের ফলে ঈশিতার আজ এই অবস্থা। সানজিদা শিকদারও একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। তিনি প্রতি ওয়াক্ত নামাজ শেষে জায়নামাজে বসে কান্না করে মেয়ের সুস্থতা কামনা করে, সবসময় আল্লাহর কাছে কান্না করে করে চায় তার মেয়েটা যেন আবারও আগের মতো হয়ে যায়। এত কষ্টের মাঝে সবচেয়ে ভালো বিষয়টা হলো গত 6 মাসে নাদিম চৌধুরী অথবা তার ছেলে রানা চৌধুরীর আর কোনো উপদ্রব দেখা যায়নি, যার ফলে মায়া এবং ঈশিতা আগের মতোই
স্বাধীনভাবে শিকদার বাড়ি থেকে বের হতে পারে, এমনকি প্রয়োজন পড়লে ভার্সিটিতেও যেতে পারে। কিছুদিন পরে মায়া এবং ঈশিতার ফাইনাল এক্সাম, তাই ভার্সিটিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় তারা দুজনেই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। যদিও ইহান নিজেই ঈশিতা এবং মায়াকে সঙ্গে করে ভার্সিটিতে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎই ইহানের একটা মিটিং পড়ে যাওয়ায় মায়া এবং ঈশিতাকে রেখে তাকে আগেই বেরিয়ে যেতে হয়েছে। তবে ইহান নিজে গিয়ে তাদেরকে ভার্সিটিতে পৌঁছে দিতে না পারলেও তাদের সঙ্গে দুজন গার্ড পাঠিয়ে দিয়েছে। মায়া গত কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ বোধ করছিল, যদিও সেটা এখনও পর্যন্ত কারো কাছে প্রকাশ করেনি। তবে আজকে তার অসুস্থতার পরিমাণটা একটু বেড়ে গেছে। ভার্সিটিতে খুব বেশি প্রয়োজন না থাকলে আজ হয়তো সেই অসুস্থ শরীর নিয়ে কোনোভাবেই আসতে রাজি হতো না, কিন্তু কী আর করার, প্রয়োজনের খাতিরে নিজের অসুস্থতাকে তুচ্ছ করে ভার্সিটিতে ছুটে আসতে হয়েছে। এমনিতেই শরীর অসুস্থ, তার উপরে আজ প্রচণ্ড গরম পড়েছে। সব মিলিয়ে মায়ের এখন মনে হচ্ছে এই বুঝি তার প্রাণ পাখিটা উড়াল দিল। তখনই হঠাৎ মায়া এবং ঈশিতার সামনে এসে পথ আটকে দাঁড়ালো তাদের ভার্সিটির এক সিনিয়র ভাইয়া। ছেলেটার নাম শুভ্র। নিঃসন্দেহে সে অত্যন্ত সুদর্শন এবং মেধাবী, টপার বলে কথা। আর সেই সাথে ডিএসপি ছেলে হওয়ায় কলেজে শুভ্রর বেশ জনপ্রিয়তা রয়েছে। আসমকাকেও পথ আটকে দাঁড়ানোর কারণে মায়া ভীষণ ঘাবড়ে যায়। বুকের ভিতরটা দরপড় করতে থাকে তার, আর সেই সাথে অনেক রেগেও যায়। রেগে গিয়ে মায়া যে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখের দিকে তাকায়, তখনই শুভ্রকে দেখে মায়ার রাগ কিছুটা কমে যায়। কারণ মায়া যতদূর জানে, শুভ্র ছেলেটা ভীষণ ভদ্র। আজ পর্যন্ত কখনো কোনো মেয়ের সঙ্গে নিজে থেকে কথা বলতে চায়নি সে। তাই মায়া ভাবলো যে শুভ যেহেতু নিজে থেকে তাদের কাছে এসেছে, তাহলে নিশ্চয়ই কোনো প্রয়োজন থাকতে পারে। তাই মায়া মাথা ঠান্ডা রেখে শুভকে জিজ্ঞেস করলো, ভাইয়া পথ আটকালেন কেন, কিছু বলবেন? শুভ্র তখন মুচকি হেসে বাঁকা চোখে ঈশিতার দিকে তাকিয়ে বলল, কিছু কথা বলবো, তবে আপনাকে না, আপনার ননদিনীকে। মায়া এবং ঈশিতা যে সম্পর্কে ননদ ভাবে সেটা এখন মোটামুটি ভার্সিটির সকলেই জানে। আসলে বউয়ের এক্সট্রা সৌন্দর্যের জন্য ইহান প্রথমে একটু ইনসিকিউর ফিল করছিল। তাই সে নিজে একদিন ভার্সিটিতে এসে মায়া এবং ঈশিতার সকল ফ্রেন্ডসদের সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিয়েছিল এবং মায়া যে বিবাহিত সে বিষয়টাও সবাইকে জানিয়ে দিয়েছিল, যাতে করে মায়ার দিকে আর কেউ নজর দিতে না পারে। আর তারপর থেকে ধীরে ধীরে মায়ার বিয়ের কথাটা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়তে থাকে। মায়া শুভ্রর হাবভাব দেখে আরও আগে ধারণা করেছিল যে শুভ্র ঈশিতার জন্য এসেছে, কিন্তু ঈশিতার মনের অবস্থা এখন কেমন সেটা তো মায়া খুব ভালোভাবেই জানে। তাই মায়া কোনো রকমে শুভ্রকে এটা সেটা বলে ঈশিতাকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তবে শুভ্র মায়ার কোনো কথা না শুনে আবারও এগিয়ে আসে ঈশিতার সঙ্গে কথা বলার জন্য। শুভ্র অনেকদিন যাবতীয় মনে মনে ঈশিতাকে পছন্দ করলেও কখনো ঈশিতার সামনে এসে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেনি। শুভ্র চেয়েছিল প্রথমে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর পারিবারিকভাবে ঈশিতা তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। কিন্তু গতকাল রাতে যখন তার বাবা তাকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠানোর কথা বলে, তখন সে এক কথায় তার বাবাকে মানা করে দেয়। কারণ তার মনে ভয় ছিল যে সে ইংল্যান্ডে চলে গেলে এদিকে ঈশিতার জন্য যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়। শুভ্রর এমন কর্মকাণ্ড দেখে তার মা যখন ভালোভাবে তাকে জিজ্ঞেস করে তার ইংল্যান্ডে যেতে রাজি না হওয়ার কারণ কী, তখনই শুভ্র তার মায়ের কাছে ঈশিতার কথা জানায়। আর শুভ্রর মা সেই কথা শুভ্রর বাবাকে জানালে শুভ্রর বাবা যখন খোঁজখবর নিয়ে জানতে পারে যে ঈশিতার শাহেদ শিকদারের মেয়ে, তখনই শাহেদ শিকদারের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকার কারণে শুভ্রর বাবা ডিএসপি শাহিন আলম গতকাল রাতে ফোন করেছিলেন শাহেদ শিকদারকে। তারপর শাহেদ শিকদারের কাছে সব কিছু খুলে বলার পরে শাহেদ শিকদার নিজে থেকেই ডিএসপি শাহিন আলমকে তার পরিবার সহ শিকদার বাড়িতে দাওয়াত করেছে। আগামী পরশু শুভ্র এবং তার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে শিকদার বাড়িতে যাবে। তবে তাই শিকদার বাড়িতে যাওয়ার আগেই শুভ্র ঈশিতার সঙ্গে দেখা করে ঈশিতাকে সব কিছু জানিয়ে তার মতামত জেনে নিতে চেয়েছিল। কিন্তু শুভ্র যতবারই ঈশিতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ততবারই মায়া তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই শুভ্র আর কোনো উপায় না পেয়ে মায়ার সামনে ঈশিতাকে বলতে শুরু করলো, এই যে মিস ঈশিতা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, একটু সময় হবে কি? শুভ্র নিজের কথা শেষ করার আগেই মায়া হঠাৎ জ্ঞান হারালো। আকস্মিক ঘটনায় শুভ্র এবং ঈশিতা দুজনেই হতভম্ব হয়ে গেছে। শুভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের হাত থেকে পানির বোতল নিয়ে এসে মায়ার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো।
কিন্তু তাতেও বিশেষ কোনো একটা লাভ হলো না। তাই ঈশিতা সময় নষ্ট না করে আরও দুটো মেয়ের সাহায্য নিয়ে মায়াকে নিজেদের গাড়িতে উঠিয়ে নিল। তারপর মায়া এবং ঈশিতার সঙ্গে আসা গার্ড দুটোকে বলল গাড়ি সোজা হসপিটালে নিয়ে যেতে। এমন অবস্থায় তাদেরকে একা না ছেড়ে শুভ্র তাদের সঙ্গে হসপিটালে চলে গেছে। যদিও ঈশিতা প্রথমে শুভ্রকে নিষেধ করতে চেয়েছিল তাদের সঙ্গে আসার জন্য, কিন্তু পরবর্তীতে ভাবল যে একজন মানুষ মানবতার খাতিরে এগিয়ে এসেছে, তাই তাকে ফিরিয়ে দেওয়াটা ভালো দেখায় না। এসব ভেবে ঈশিতা ও আর শুভ্রর আশা নিয়ে কোনো অমত করল না। হসপিটালে যাওয়ার সময় রাস্তাতে ঈশিতা ইহানকে কল করে মায়ের অসুস্থতা সম্পর্কে জানিয়ে দিয়েছে। ওদিকে ইহান তখন অনেক বড় একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের বিষয়ে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করছিল। মিটিংয়ের মাঝে হঠাৎ ঈশিতার কল আসা ইহান যখন জানতে পারে মায়ের অসুস্থতার কথা, তখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইহান সে ডিল ক্যান্সেল করে দিয়ে ছুটে চলে আসতে থাকে হসপিটালের দিকে। হসপিটালের সামনে গাড়ি থামাতে ঈশিতা যখন তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে মায়াকে ধরে নামাচ্ছিল, তখনই হঠাৎ ঈশিতার চোখ আটকে যায় হসপিটাল থেকে বেরিয়ে আসা দুজন মানুষের দিকে। তাদেরকে হসপিটাল থেকে বেরিয়ে আসতে দেখে ঈশিতা যেন পাথর হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে পুরনো অতীত আবারও ঈশিতার চোখের সামনে এসে পড়ে। ইতিমধ্যে হসপিটালে ডিউটিরত দুজন মহিলা এসে মায়াকে ভেতরে নিয়ে গেছে। শুভ্র ডক্টরের সঙ্গে কথা বলার জন্য তাড়াহুড়ো করে হসপিটালের ভিতরে চলে গেছে, কিন্তু ঈশিতা সে একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে রইল অনেকটা সময়। ঈশিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তার সামনে দিয়ে চলে যাওয়া আকাশ এবং নিধিকে। নিজের হাতে তখন এই হসপিটালেরই একটা রিপোর্ট দেখা গেল। নিজের হাতে রিপোর্টটা দেখে ঈশিতার ব্যথিত মন ভেবেই নিল যে আকাশ এবং নিধির সংসারে হয়তো নতুন কারোর আগমন ঘটেছে। প্রথমে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর পাশে দেখে ঈশিতার বুকের ভেতরটায় প্রচণ্ড জ্বলন অনুভব হলো। নিজের অজান্তে ঈশিতা দুচোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো দুই ফোঁটা অশ্রুজল। কিন্তু পরে মুহূর্তে ঈশিতা মুচকি হেসে তার ভালোবাসার মানুষটার সুন্দর সংসার দেখে নিজের মনকে বুঝিয়ে খুশি হওয়ার চেষ্টা করলো। ওদিকে আকাশ এবং নিধি হয়তো খেয়ালই করেনি ঈশিতাকে, তাই তারা নিজেদের গাড়িতে উঠে চলে যেতে লাগলো। আকাশ এবং নিধিকে গাড়িতে উঠে যাওয়ার পরে হঠাৎ ঈশিতার মনে প্রশ্ন জাগলো, আকাশ ভাইয়ের তো 6 মাস আগে নিধিকে নিয়ে লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল, তাহলে ওনারা এখানে কি করছেন? ঈশিতার এসব ভাবনার মাঝে আকাশদের গাড়িটা তার চোখের আড়ালে চলে গেল। আকাশদের গাড়িটা চোখের সামনে থেকে চলে যাওয়ার পরেই ঈশিতার মনে পড়ে গেল মায়ার কথা, তাই সে দ্রুত হসপিটালের ভিতরে চলে গেল মায়ার খোঁজ নিতে। ঈশিতা হসপিটালের ভিতরে চলে যাওয়ার মিনিট 5 পরেও ইহানও দৌড়াতে দৌড়াতে হসপিটালের ভিতর ঢুকলো। ইহানকে দেখে বোঝা যাচ্ছে যে সারাটা রাস্তা সে কীভাবে পার করে এসেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থা হয়ে আছে তার। ইহান এসে ঈশিতাকে জিজ্ঞেস করলো যে মায়ার কি হয়েছে, ওকে হসপিটালে কেন আনা হয়েছে। ঈশিতা তখন ইহানকে সব ঘটনা খুলে বলল। ঈশিতার মুখে সব শুনে ইহানও অবাক হয়ে যায়। ইহান নিজেও বুঝতে পারল না যে হঠাৎ মায়ার জ্ঞান হারানোর কারণটা আসলে কি। তখনই ডক্টর বেরিয়ে এসে কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র, ঈশিতা এবং ইহানকে দেখে জিজ্ঞেস করল, পেশেন্টের ফ্যামিলির লোকজন কারা? ইহান তখন এগিয়ে গিয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আমি ওর হাজব্যান্ড। কি হয়েছে ওর? হঠাৎ সেন্সলেস কেন হয়ে গেল? ডক্টর তখন ইহানকে এতটা উত্তেজিত হতে দেখে মুচকি হেসে বলল, উত্তেজিত হবেন না, কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের বলা কথাটা যেন প্রথমে ইহান বুঝতেই পারে না। ইহানকে দেখে এই মুহূর্তে একদম অবুঝ বালকের মতো লাগছে। বাচ্চাদের মতো সে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তাকে দেখে বোঝার উপায় নেই যে এই কাজটা আসলে তারই করা। ইহানের এমন রিয়াকশান দেখে ডক্টরও প্রথমেই হেসে ফেললেন, তারপর আবার বলতে শুরু করলেন, এই সময় এমনিতে মেয়েদের শরীর একটু দুর্বল থাকে, তার উপর আজ প্রচণ্ড গরম পড়ার কারণে উনি হয়তো সেন্সলেস হয়ে পড়েছিলেন, তবে চিন্তার কোনো কারণ নেই। ইহানের মাথায় যখন ডক্টরের বলা পুরো কথাটা ঢুকলো, তখন ইহান নিজেও আনন্দে আত্মহারা হয়ে গেছে। আনন্দের ঠেলায় একা একাই পাগলের মতো হাসতে শুরু করলো ইহান। খুশির ঠেলায় আর এক মুহূর্তে সময় নষ্ট না করে ইহান তখনই মায়ের কেবিনে চলে যায়। মায়ের এখনও জ্ঞান ফেরেনি, শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তাই ইহান কোনো শব্দ না করে চুপচাপ মায়ের পেটের ওপর হাত রেখে কিছুটা গর্ববোধ করলো নিজের করা কাজটা নিয়ে। বেশ অনেকটা সময় মায়ের পাশে বসে থেকে ইহান এটা ভেবে আনন্দিত হতে লাগলো
যে তার বউ পাখির শরীরে এখন ধীরে ধীরে তার অংশ বেড়ে উঠেছে। আর কয়েক মাস পরে সে বাবা হয়ে যাবে। কিছু বছর পর হয়তো তারা দাদা নানাও হয়ে যেতে পারে। অথচ তার মাত্র 4 মিনিটের ছোট ভাই ঈশান বেচারা এখনও একটা বই পেল না। আর সেই সাথে ইহান আল্লাহর কাছে তার মায়ের করা কাজের জন্য শুকরিয়া আদায় করতে থাকে। আর মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস সেদিন আম্মু আমাকে জোর করে বিয়েটা করিয়েছিল, না হলে জীবনে এত সুন্দর বউও পেতাম না, আর আমার পোটলা আসার সুখবরও পেতাম না। কথাগুলো ভাবতে ভাবতে ইহান মায়ের কপালে তার নিজের ঠোঁটের কোমল পরশ এঁকে দেয়। তারপর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসে। মায়া প্রেগনেন্ট এই কথাটা শুনে ঈশিতার মুখেও প্রশস্ত এক হাসি ফুটে উঠল। আর শুভ্র এখন নিজেই থেকে নিজেকে শিকদার বাড়ির একজন সদস্য মনে করে। শিকদার বাড়ির এত বড় খুশির খবর শুনে ভীষণ আনন্দিত হলো। এতক্ষণ টেনশনের কারণে পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত লোকটিকে ইহান খেয়াল না করলেও এখন হঠাৎ সে ছেলেটার দিকে ইহানের চোখ পড়ায় সে কপালে ভাঁজ ফেলে ঈশিতাকে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে? ঈশিতা কিছু বলতেই যাবে, ঠিক তখন ঈশিতাকে কথা বলার সুযোগ না দিয়ে শুভ্র এগিয়ে এসে ইহানের সঙ্গে হাত মিলিয়ে বলতে শুরু করলো, ভাইয়া আমার নাম শুভ্র, আমি ঈশিতার ভার্সিটির সিনিয়র। ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি নিজে থেকে ভাবির খোঁজখবর নিতে চলে এসেছিলাম। ইহানের কাছে শুভ্রর মায়াকে ভাবি ডাকটা কিছুটা অদ্ভুত লাগলো, তবে এই মুহূর্তে ইহান সেটা নিয়ে খুব বেশি একটা মাথা ঘামালো না। তখন ঈশিতা মুখ এসে মিষ্টি হাসি ঝুলিয়ে ইহানকে বলল, ভাইয়া এক্ষুনি আব্বু আম্মুকে কল করে গুড নিউজটা দাও। এতক্ষণ পাগলের মতো হাসতে থাকা ইহানের মুখটা ঈশিতার এই কথাটা শুনেই হঠাৎ চুপসে যায়। এক মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি যেন বদলে যায়। এখন কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে ঈশিতাকে বলল, এখন জানানোর দরকার নেই, একদম বাড়ি ফিরে জানালেই হবে। ঈশিতা তখন ইহানের কথা জবাবে বলল, বাড়ি ফিরে জানাতে হবে না, আম্মু তো আর কিছুক্ষণের মধ্যে হসপিটালেই চলে আসবে, তখন না হয় আম্মুকে সারপ্রাইজ দেওয়া যাবে। ইহান ঈশিতার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল এবং অবাক হয়ে বড় বড় চোখে ঈশিতার দিকে তাকিয়ে বলল, আম্মু কি হসপিটালে আসছে নাকি? ঈশিতা ঠান্ডা গলায় বলল, আমি হসপিটালে আসার সময় আম্মুকে কল করে মায়ার অসুস্থতার কথা বলেছিলাম। সানজিদের শিকদার হসপিটালে আসছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহান ঈশিতাকে বলল, আম্মু তো আসছেই, তাহলে তুই থাক মায়ের কাছে, আমার একটু জরুরি কাজ আছে। কথাটা বলে ইহান উল্টো পথে হাঁটা শুরু করলো। ঈশিতাও প্রথমে ভেবেছিল যে ইহান হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবে, তাই সে আর বাধা দেয়নি ইহানকে। ইহান চলে যাওয়ার পরে ঈশিতা শুভ্রর দিকে তাকিয়ে বলল, আমার আম্মু আসছে, আপনি এখন যেতে পারেন। আর থ্যাংক ইউ মানসিক বিপদে পড়তে দেখে এগিয়ে আসার জন্য। শুভ্র ঈশিতার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু এমন পরিস্থিতিতে সেসব কথা না ওঠানোই শুভ্রর কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। তাই ঈশিতার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে সৌজন্যমূলক একটা হাসি দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। ঈশিতাও প্রথমে ভেবেছিল যে ইহান হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবে, তাই সে আর বাধা দেয়নি ইহানকে। সানজিদের শিকদার হসপিটালে এসে যখন জানতে পারল যে শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, তখন তার খুশির আর সীমা থাকলো না। সানজিদের শিকদার মায়ের প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারার সঙ্গে সঙ্গে শাহেদ শিকদার সহ তাদের সকল আত্মীয় স্বজনদেরকে ফোন করে সুখবরটা জানিয়ে দিতে থাকলো। সানজিদা শিকদারের এমন কর্মকাণ্ড দেখে ঈশিতা বলে উঠল, এখনই সব আত্মীয় স্বজনদেরকে বলাটা ঠিক হলো না। সানজিদা শিকদার কিছুটা অবাক হয়ে ঈশিতাকে জিজ্ঞেস করলো, ঠিক হবে না কেন? এটা এত বড় একটা সুখবর, এই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেব না? ঈশিতা কপাল কুঁচকে বলল, নজর জিনিসটা খুব খারাপ, কখন কার সুখ দেখে কার নজর লেগে যায় সেটা তো আর বলা যায় না, তার চেয়ে বরং কিছু কথা গোপন রাখাই ভালো। ঈশিতার কথাগুলো মনোযোগ সহকারে শুনে সানজিদা শিকদার নিজে বুঝতে পারল যে অতিরিক্ত আনন্দিত হয়ে সে একটু বেশি বেশি করে ফেলেছে। সত্যি তো, তাদের আনন্দ কারো কাছে তো জ্বলনের কারণও হতে পারে। সবাই তো আর অন্যের সুখ সহ্য করতে পারে না। যদি কারো নজর লেগে যায় তাদের সুখের সংসারে। ইহানে চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে মায়া যখন জ্ঞান ফিরল, তখন মায়া তার শ্বশুর শাশুড়ি এবং ঈশিতাকে দেখতে পেলেও দেখতে পেল না সেই ব্যক্তিটাকে, যাকে এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন মনে হচ্ছিল। তারপর মায়া যখন জানতে পারল যে ডক্টর বলেছে তার ভিতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে, তখন মায়া খুশিতে কান্নাই করে দেয়। মায়াকে কান্না করতে দেখে সানজিদা শিকদার তাকে সান্ত্বনা দিতে নিলে মায়া আবেগী হয়ে বলতে শুরু করলো, আম্মু ওর জন্য দোয়া করো,
ও যেন আমার মতো কপাল পোড়া না হয়। আমার শৈশব জীবনের সকল অপূর্ণ স্বাদ আমি যেন ওকে দিয়ে মেটাতে পারি। আমি যেন নিজের না পাওয়া সকল সুখ ওকে এনে দিতে পারি। মায়াকে ভেঙে পড়তে দেখে সঞ্জিতা শিকদারেরও চোখের কোণে পানি জমল। সঞ্জিতা শিকদার মায়াকে কিছুটা শান্ত করার পরে বেশ কয়েকবার ইহানকে কল করলেও একবারও ইহান তার কল রিসিভ করল না। সঞ্জিতা শিকদার ঈশিতা থেকে শুনেছে যে ইহান নাকি মায়ার অসুস্থতার খবর পেয়ে সবার আগে ছুটে এসেছিল। তাই সঞ্জিতা শিকদার কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, এত বড় একটা সুখবর শোনার পরেও ইহান কিভাবে মায়াকে রেখে চলে গেছে। ইহান কি তবে খুশি হয়নি এই সন্তানের আগমনে? সঞ্জিতা শিকদার মনে মনে এসব ভেবে অনেক চিন্তিত হলেও মুখে তা প্রকাশ করল না। ওদিকে মায়া হসপিটালের বেডে শুয়ে মনে মনে ঠিক এই কথাটাই চিন্তা করতে থাকে। মায়ার মনের মধ্যে একটা প্রশ্নে বারবার ঘুরপাক খেতে থাকে। সব কিছু শুনিয়ে ইহান কেন তাকে রেখে চলে গেল? ইহান কি চায় না এই বাচ্চাটা তাহলে? মায়ার এসব ভাবনার মাঝে ডক্টর এসে সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। আর সেই সাথে বলল, আর 2 ঘন্টা পরে তারা চাইলে মায়াকে বাড়ি নিয়ে যেতে পারবে। ডক্টরের কথা অনুযায়ী সবাই মায়ের কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে মায়া ঈশিতাকে ডেকে ঈশিতার কাছ থেকে নিজের ফোনটা নিয়ে নেয়। তারপর সবাই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে মায়া কল করে ইহানকে। 2 বার রিং হতে ইহান মায়ার কলটা রিসিভ করে ফেলে। এতে মায়া বেশ অবাকই হয়, কারণ সঞ্জিতা শিকদার এতক্ষণ বলছিল যে তিনি অনেকবার কল করার পরেও ইহান নাকি ফোন ধরছিলই না, অথচ মায়া একবার কল করতে ইহান রিসিভ করে ফেলল। ইহান মায়ার কলটা রিসিভ করে ওপাশ থেকে আদুরে গলায় বলে উঠল, এখন কেমন লাগছে বউ পাখি? আগের চেয়ে কিছুটা সুস্থ অনুভব করছো? ইহানের এমন আদুরে ভঙ্গিতে কথা বলা যেন মায়ের অভিমানটাকে আরও বাড়িয়ে দিল। তাই মায়া আবার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কান্না করতে করতে বলল, আপনি এত বড় একটা খবর শোনার পরেও আমাকে এভাবে হসপিটালের বেডে ফেলে চলে গেলেন? আমার চেয়ে আপনার কাছে নিজের কাজই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল, নাকি আপনি ওকে চাচ্ছেনই না? ইহান মায়ের কথা শুনে কিছুটা গম্ভীর হয়ে কপাল কুঁচকে ফোনের অপর পাশ থেকে জিজ্ঞেস করল, ওকে বলতে তুমি কাকে বোঝাচ্ছ? মায়া আবারও ঠোঁট ফুলিয়ে কান্না করতে করতে বলল, আপনি কি আমাদের বেবিটাকে চাচ্ছেন না? ওর আগমনে কি আপনি একটুও খুশি হননি? মায়ের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহান তাকে অবাক করে দিয়ে বলে উঠল, আমার বেবি আসছে পৃথিবীতে। আমার তো সে ছোট্টবেলা থেকে বাবা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় এবং সুযোগের অভাবে সেই ইচ্ছেটা আর পূরণ করা হয়নি। আজ এত বছর পরে এসে ফাইনালি আমার সেই ইচ্ছেটা পূরণ হবে। আল্লাহ চাইলে আমাদের ঘর আলো করে একটা প্রিন্সেস আসবে, আর আমি খুশি হব না? আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। ইহানের কথা শুনে মায়া আবার কিছুটা স্বস্তি পেল, কারণ ইহানের কথা থেকে মায়া এটুকু ক্লিয়ার হয়ে গেছে যে ইহানও এই বাচ্চাটাকে খুব করে চাইছে। তাই তো মায়া কিছুটা উৎসুক হয়ে ইহানকে প্রশ্ন করল, তাহলে আপনি আমাকে এভাবে হসপিটালে পেলে চলে গেলেন কেন? আর গুড নিউজটা শোনার পর সেই থেকে বাড়ির কারো কলও রিসিভ করছেন না কেন? মায়ার প্রশ্নের জবাবে ইহান কিছুটা নিচু কণ্ঠে বলে উঠল, লজ্জায়। মায়ার সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কি? ইহান তখন আবারও ধীরে ধীরে বলতে শুরু করলো, বিশ্বাস করো, আমার না ভীষণ লজ্জা লাগছে। আমি এখন কোন মুখ নিয়ে বাসার সবার সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? সবাই আমাকে দেখলে কি ভাববে? ইহানের কথা শুনে মায়ার মাথাটা এখন ঘুরতে শুরু করলো। ইহানের কথা শুনে মায়া এখন আগের চেয়েও আরও বেশি অসুস্থ অনুভব করতে শুরু করেছে। তবুও নিজেকে কোনো রকমে সামলে মায়া কিছুটা রেগে গিয়ে বলল, সিরিয়াসলি আপনার লজ্জা লাগছে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আদৌ কি আপনার মাঝে লজ্জা নামক কোনো কিছু আছে? আমি তো দেখিনি কখনো। এভাবে ফোনে কথা বলতে বলতে খুনসুটিপূর্ণ অনেকটা সময় কাটলো ইহান এবং মায়ার। সেদিন বিকেলে মায়াকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে মাঝখানে কেটে যায় আরও 3টি দিন। গত 3 দিনে সঞ্জিতা শিকদার অথবা বাড়ির অন্য কোনো সদস্যই ইহানের মুখটা পর্যন্ত দেখেনি। সবাই জানে যে গত 3 দিনে ইহান বাড়িই ফেরেনি, কিন্তু আসল ঘটনা হলো ইহান প্রতি রাতেই তার কাছে থাকা চাবি দিয়ে শিকদার বাড়ির পেছনের দরজা খুলে শিকদার বাড়িতে প্রবেশ করে সোজা নিজের রুমে চলে যায়। আবার সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই ওই একই পথ ধরে বাড়ি থেকে বেরিয়েও যায়। গত 3 দিনে সঞ্জিতা শিকদার যতবারই মায়াকে ইহানের বিষয়ে এটা সেটা জিজ্ঞেস করেছে, মায়া ততবারই ইহানের কথা মতো সঞ্জিতা শিকদারের কাছে এটা বলেছে যে ইহানের সঙ্গে তারও কোনো যোগাযোগ নেই। যদিও সঞ্জিতা শিকদারকে মিথ্যে বলতে মায়ার ভীষণ কষ্ট হচ্ছে,
কিন্তু ইহানের জোরাজুরির জন্য এক প্রকার বাধ্য হয়েই মায়াকে সেই মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। ওইদিকে ডিএসপি শাহিন আলমের সঙ্গে শাহেদ শিকদারের কথা হয়েছে গতকাল। আজ বিকেলে শুভ্রর বাবা ডিএসপি শাহেদ শিকদার শুভ্র এবং ঈশিতার বিয়ের প্রস্তাব নিয়ে সপরিবারে আসবে শিকদার বাড়িতে। যদিও ঈশিতা এই বিষয়ে এখনও কিছুই জানে না। শাহেদ শিকদার গতকালই সানজিদা শিকদারকে বলেছিল ঈশিতাকে সব কিছু জানাতে, কিন্তু সানজিদা শিকদার পুরো বিষয়টা এখনও ঈশিতার কাছে গোপন করেই রেখেছে। কারণ সানজিদা শিকদার জানে যে ঈশিতাকে যদি আগে থেকে এসব জানানো হয় তবে ঈশিতা শুভ্রর পরিবারকে বাড়িতে আসতে মানা করে দিবে। সেই জন্যই সানজিদা শিকদার সিদ্ধান্ত নিয়েছেন যে লোকজন যেভাবেই হোক ঈশিতাকে তাদের সামনে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলবে। আর সানজিদা শিকদার জানে যে বাবা মায়ের মুখ রাখার জন্য এটুকু ঈশিতা অবশ্যই করবে। আকাশ ঈশিতা থেকে দূরে চলে আসলেও ঈশিতার সহ শিকদার বাড়ির প্রতিটি সদস্যর সমস্ত খোঁজ খবর সে এখনও রাখছে। সেই সুবাদে আজ বিকেলে ডিএসপি শাহিন আলমের ঈশিতার সঙ্গে নিজের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে শিকদার বাড়িতে আসার বিষয়টাও আকাশের কানে এসে পৌঁছালো। ঈশিতা অন্য কারো হয়ে যাবে কথাটা ভেবে আকাশের পুরো দুনিয়াটা এলোমেলো হয়ে যেতে থাকে। তবে আকাশ তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ পুরো পরিস্থিতিটাকে মেনে নিতে চায়। আকাশ এখনও চায় ঈশিতা তার না হয়ে অন্য কারোর সঙ্গে থাকুক, তবুও সুখে থাকুক। ঈশিতার কথা ভাবতে ভাবতে আকাশ যখন মন খারাপ করে নিজের ওয়ালপেপারে থাকা ঈশিতার একটা ছবির দিকে তাকিয়েছিল, তখনই নিধি আকাশের জন্য এক কাপ কফি নিয়ে এসে আকাশকে চুপচাপ নিজের ফোনের ওয়ালপেপারে থাকা ঈশিতার ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে নিধি যখন জিজ্ঞেস করলো, আচ্ছা আকাশ ভাইয়া, কি এমন আছে ওই মেয়েটার মাঝে যে কারণে ওই একটা মেয়েকে না পাওয়ার কষ্টে আপনি আপনার গত 8 বছরের তৈরি সাম্রাজ্যটাই ত্যাগ করে দিলেন? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অচেনা সঙ্গিনী, লিখেছেন মেহেরিন মেধা। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।